তো সাম্প্রতিক সময়ে ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের একটি রায় সারা ভারতের শিক্ষক শিক্ষিকাদের ওপর একটা একটা অনাস্থার একটা 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 বাতাবরণ তৈরি করেছে। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে রায়টা আসলে কি ছিল? এটা এটা কিন্তু হয়তো আমরা অনেকেই এখনো ঠিকভাবে বুঝিনি। রায়টা কি কেন আছে বা কোন পরিপ্রেক্ষিতে দেয়া আছে? মহামান্য সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দেয় তার পেছনে কোনো একটা লজিক থাকে এবং সেই লজিকের পার্সপেক্টিভে রায়টা দেয়। রায়টা এরকম ছিল যে যেহেতু আরটি অ্যাক্টটা সারা দেশে লাগু করা হয়েছে, 2011 সালে এই আইনটা এসছে, মানে এর আইনের, এবং তার পরবর্তী সময় কিছু এনসিটি কিছু গাইডলাইন প্রকাশ করেছে যেখানে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে একজন শিক্ষকের। কি থাকতে হবে? তার ট্রেনিং থাকতে হবে, প্রাইমারি ক্ষেত্রে ডিএলএড, 2 বছরের ডিএলএড এবং তার সঙ্গে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, টেট পরীক্ষার সার্টিফিকেট থাকা। তার মানে অ্যাকর্ডিং টু এনসিটি যারা এই নির্ধারণ করেন, যারা এই গাইডলাইন তৈরি করেন, তারা বলছেন যে হ্যাঁ, যে একটা শিক্ষকের কাছে এই ডিগ্রি এবং এই এই মাপ, অর্থাৎ এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে সে একজন শিক্ষক এবং আদর্শ শিক্ষক বা তাদের দৃষ্টিতে মানে এলিজিবল ফর টিচার। এবার এইখানে যিনি কেসটা করেছিলেন তার প্রধান কথা ছিল যে যে মাইনরিটি যে স্কুলগুলো আছে, যে সমস্ত অন্যান্য ধর্মের মানুষেরা যে যে এডুকেশন ইনস্টিটিউট তৈরি করেন, যেমন বৌদ্ধ হতে পারে, শিখ হতে পারে এবং মুসলিম হতে পারে, তারা যে শিক্ষাদান করছে তাদেরকে আরটি আইনের বাইরে রাখা হয়েছে কেন? মানে সেখানে যারা পড়ান তাদেরকে এই সমস্ত মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়াকে পূর্ণ করতে হয় না। 2012 সালে একটা অ্যামেন্ডমেন্ট এসেছিল। সেই অ্যামেন্ডমেন্টে বলা ছিল যে হ্যাঁ, সবাই পারবে, কিন্তু যারা মাইনরিটি স্কুল আছে তারা এর বাইরে থাকবে। এটুকু বোঝা গেল। কারণ সেই সময় মেবি কোনো ভোটের কোনো প্রবলেম ছিল বা কোনো একটা রাজনৈতিক ইস্যু ছিল, সেই কারণে এটা করা হয়েছিল। এবার এখানে যিনি মামলা করেছেন তিনি বলছেন যে তাহলে কোয়ালিটি এডুকেশন 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য দরকার এবং সারা ভারতবর্ষেই দরকার। আর এটা তাদের একটা একদম একদম তার রাইট, বেসিক রাইট। সেই রাইটকে লঙ্ঘন করা যায় না। এরকম পর্যায়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এটাকে মেনে নেয় যে হ্যাঁ, ঠিক তাও, যে একটা শিক্ষকের মিনিমাম ক্রাইটেরিয়া এটা হওয়া দরকার, তার টেট পাস হওয়া দরকার এবং 2017 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল যেখানে মিনিমাম ক্রাইটেরিয়া একটা শিক্ষকের তার সঙ্গে টেটকেও ইনক্লুড করা হয়েছিল। এই পরিপ্রেক্ষিতেই রায়টা হয়েছে যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে টেট পাস করতে হবে। যারা টেট পাস করেননি 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন যাদের বয়স 55 বছর হয়ে গেছে তাদের টেট দিতে হবে না, কিন্তু যদি কোনো আপগ্রেডেশন চান বা প্রমোশন চান সেক্ষেত্রে টেটটা লাগবে। এই হচ্ছে বেসিক ব্যাকগ্রাউন্ডের। এই ব্যাকগ্রাউন্ডে সুপ্রিম কোর্টের যুক্তিটা সুপ্রিম কোর্টের মতোই, যে তারা চাইছে কোয়ালিটি এডুকেশন। তারা চাইছেন যে যে এডুকেশনে প্রত্যেক বাচ্চা 6 থেকে 14 বছরের বাচ্চারা একই মানের শিক্ষা পান, একই মানের শিক্ষা পান, অর্থাৎ একই ধরনের শিক্ষক যারা টেট কোয়ালিফাই করে এসছেন সেই শিক্ষা পান, এবং সেই পরিপ্রেক্ষিতেই রায়টা হয়েছে। এবং এখন যেটা বৃহত্তর বেঞ্চে গেছে, গত 15 তারিখ একটা রিট পিটিশনের শুনানি ছিল এবং আগে থেকেই জাস্টিস মাননীয় জাস্টিস দীপঙ্কর দত্ত আগেই বলেছিলেন যে এটাকে, যেটা আরটি একটা মাইনরিটি স্কেলে এটাকে লাগু হবে কিনা এটা নিয়ে বৃহত্তর বেঞ্চে আমরা পাঠাবো। তো আগের যে রায়টা, দুটো রায়, একটা হচ্ছে মাইনরিটি বেঞ্চে এটা লাগু হবে কিনা, আরেকটা রায় হচ্ছে আরটি অ্যাক্ট অনুযায়ী টিইটি পরীক্ষা, টিচার এলিজিবিলিটি টেস্ট, সারা ভারতবর্ষের সমস্ত স্কুলের জন্য প্রযোজ্য হবে কিনা। প্রথমটা রায় উনি দিয়ে দিয়েছেন এবং তিনি তার যুক্তি সঠিক এডুকেশন এবং একই ইউনিফর্ম এবং কোয়ালিটি এডুকেশনের জন্য এই রায়টা দেয়া হয়েছে এবং এটা দেশের ভালো হবে বা ইত্যাদি ইত্যাদি। এবং এটা 2017 সালে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল যেখানে ছোট্ট করে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন টেটটা লেখা ছিল, এই জন্য তিনি কিন্তু রায় দিয়েছেন। কোনো রায় আজ পর্যন্ত লজিক ছাড়া হয় না। এবার এই কেসটা এখন হায়ার বেঞ্চে গেছে। পাঁচজন মাননীয় বিচারপতি থাকবেন, তাদের মাধ্যমে তারা বিচার করবেন। দুটো, এক হচ্ছে এটা আরটি একটা মাইনরিটি স্কুলে লাগু হবে কিনা, আগে ডিফাইন করতে হবে কারা মাইনরিটি, কারা সংখ্যালঘু, সংখ্যালঘুর সংজ্ঞা কি সেইটা বার করে, এবং তারপরে সেটা লাগু হবে কিনা সেই ব্যাপারে কথা হবে। আর পরে যেটা হবে, এর পরের যে নেক্সট যে পার্টটা হবে সেটা হচ্ছে যে সমস্ত স্কুলের এই যে টিচাররা আছেন তারা কি এই টেট পরীক্ষা তার দিতেই হবে? এইখানে প্রায় 12টা রিভিউ পিটিশন, একটা রিট পিটিশন সারা ভারতবর্ষের মানুষই, এবং যারা 2009-এর নোটিফিকেশনের 2011-র যে টেট দিতে হবে এই নোটিফিকেশন আগে যাদের নিয়োগ,
তার নিয়োগ যখন হোক না কেন 2025 যদি নিয়োগ হয় এবং তার নোটিফিকেশন যদি দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যই বলবো কারণ একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে যে 16-17 বছর লাগে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে, মেবি বিভিন্ন আইনি জটিলতা থাকতে পারে, সেই বিষয়ে আমি যাব না। তবে এখানে যে বিষয়টা পরিষ্কারভাবে বলার সেটা হচ্ছে যে এখানে 2011 আগে যে নোটিফিকেশন, তাহলে কি করে রেট্রোস্পেক্টিভলি পিছিয়ে গিয়ে এই আইনটাকে কার্যকর করা হবে। তো এখানে কথা বলতে গেলে দুটো অপশন, যারা যুক্তি দিচ্ছেন যে টেটের পক্ষে এবং টেটটা দিতে হবে ম্যান্ডেটরি, এবং আমি পার্সোনালি যদি বলি যে হ্যাঁ, একটা নতুন নির্ণায়ক পরীক্ষা দেওয়া যেতেই পারে, কিন্তু সেখানে যদি কোনোভাবে এরকম থাকে যে যদি চাকরি চলে যাবে, সেই শিক্ষক বা শিক্ষিকা পাশ না করতে পারলে চাকরি চলে যাবে, তার উপরে যে মানসিক প্রভাবটা পড়বে সেটা তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা ঠিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকের বয়স থাকে, একজন 50 বছরের মানুষ আর একজন 20 বছরের মানুষের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, তার পড়াশুনো, তার চাকরির ক্ষেত্রে তার দায়িত্ব অনেক বেড়ে গেছে, পরিবার সবকিছু সামলে ওই পরীক্ষাটা দেওয়ার মতো মানসিকতা তার আছে কিনা, যদিও বা থাকে, তাকে যদি ভয় দেখিয়ে দেওয়া হয় যে তুমি যদি পাশ না করো তাহলে তুমি বাদ, মানে এত বছর সার্ভিস দিলে, 20 বছর 25 বছর, অনেকে 30 বছরও সার্ভিস দিয়েছেন, তাহলে সে বাদ হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? রেট্রোস্পেক্টিভ আইন কিন্তু ভারতবর্ষের এরকম আইন কিন্তু দেখা যায়নি। শুধু রেট্রোস্পেক্টিভ আইনটা মানে এই আজকে কোনো একটা নতুন নিয়ম পাশ হলো সেটা অর্থনৈতিক ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে দেয়া যায় না এখনো পর্যন্ত যা আছে। মাননীয় আইনজীবীরাও বলছেন, যে যারা বিখ্যাত আইনজীবী তারাও কিন্তু এটা নিয়ে কথা বলছেন যে না, এইভাবে কিন্তু হয় না। এবং যেহেতু এটা নিয়ে শুনানির বিশেষ কোনো সুযোগ পায়নি কোনো পক্ষই, কোনো রাজ্যকে সুপ্রিম কোর্ট পার্টি করেনি, কোনো রাজ্যকে নোটিশ দেয়নি, এনসিটির কাছে ব্যাখ্যা জানতে চায়নি, বা এনসিটি সম্ভবত ঠিকমতো ব্যাখ্যা করতে পারেনি, বা কোনো একটা গোলমাল হয়েছে। কারণ আমরা যে নোটিফিকেশনগুলো দেখি পরপর 2011 পরপর থেকে যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, সেখানে কিন্তু বিশেষভাবে বলছে 2011 সালের পরে যখন আমরা নিয়োগ করতে যাচ্ছি যে প্রবলেমগুলো ফেস করছি, যে হ্যাঁ, প্রশিক্ষিত টিচার নেই, প্রশিক্ষণ দেওয়ার কলেজ নেই, টেট নেওয়ার ইনফ্রাস্ট্রাকচার নেই, এর জন্য সময় চেয়েছি, এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রিল্যাক্সেশনগুলো দেওয়া হয়েছে। এরকম রিল্যাক্সেশন নয় যে যারা 2002-এ নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা যারা 2011-র আগে নোটিফিকেশনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে এই আওতায় আনতে হবে, এরকম কিন্তু কোথাও নেই। আমি যতটা বুঝেছি আর কি, সেখানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট এবং সেখানে চাকরি চলে যাওয়ার মতো একটা ঘটনা বলা কিন্তু বেশ কঠিন, কারণ ভারতবর্ষে 40-50 লক্ষ টিচার এতে এফেক্টেড, এবং স্বাভাবিকভাবে এখানে এরকমভাবে বলা হচ্ছে যে আপনারা যেভাবেই চাকরি পেয়েছেন না কেন, আপনাদের সমস্ত নিয়োগ আমি বাতিল ঘোষণা করলাম, আপনাদেরকে আবার একটা নির্ণায়ক পরীক্ষায় পাশ করে আসতে হবে, তারপর তারপর আপনারা আবার এই কর্মস্থলে ফিরতে পারবেন। এটা তো তাই হলো, আগের সমস্ত কিছু নস্যাৎ করে দেওয়া হলো। এবার এখানে আমি জানি না রিভিউ পিটিশনে যারা করেছেন তারা কি কি পয়েন্ট তুলে ধরেছেন, নিশ্চয়ই এর থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন আইনের নিরিখে। সেখানে এটা তো হতেই পারে, যদি আমরা টেট পরীক্ষায় বসতেই পারি, যদি ইন কেস অফ বসতেই হয়, তাহলে পরীক্ষাটা যেন ঠিকঠাক হয়। দ্বিতীয়ত হচ্ছে এই পরীক্ষার কোনো শর্ত থাকবে না, যে সে যদি পাস না করতে পারে বা এই সময়ের মধ্যে সে এটা পূরণ না করতে পারে তাহলে তার চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আশা করা যায় 29 তারিখের একটা রিভিউ পিটিশন, বলবো না ঠিক, রিট পিটিশনের একটা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে মাননীয় সুপ্রিম কোর্ট সেখানে কি বলে এবং সমস্ত দেশের ক্ষেত্রে কি হয় এটার পরে কিন্তু তাকিয়ে আছে বিশেষত এই সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং তাদের পরিবার। প্রায় যদি আজকে 50 লক্ষ হয় তার সঙ্গে 5 আমরা গুণ করি, 2.5-3 কোটি মানুষ কিন্তু এর দিকে তাকিয়ে রয়েছেন। রেট্রোস্পেক্টিভ এফেক্টে এই শর্তাবলী চাকরির সময় ছিল না, বা সেই সময় যারা চাকরি করছেন সেই সময় তাদের যে নোটিফিকেশন সেই অনুযায়ী তারা চাকরি করছেন, 2001-এর যে নোটিফিকেশন এনসিটি দিয়েছিল সেই অনুযায়ী চাকরি করছেন, কেন এটা লাগু হবে এই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে। আপনারা মতামত জানাবেন এই বিষয়ে, এটা আমার নিজস্ব মতামত বললাম। আর আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যদি প্রোগ্রেসিভ ওয়েতে এই রায়টা এইভাবে দেন যে হ্যাঁ ঠিক আছে, ভালো এডুকেশনের জন্য, স্কুলের জন্য, ভালো টিচারদের জন্য এটা মাপকাঠি গভর্নমেন্ট তৈরি করেছে, এটাকে মেনে আমরা রায় দিলাম যে টেট দিতেই হবে, তাহলে এই শর্ত যেন কখনোই না থাকে যে সে যদি না পারলো কোনো কারণে উত্তীর্ণ হতে, তার মানে সে টিচার নয়, ভালো টিচার নয়, এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। এর থেকে মানে অসম্মানের আর কি হতে পারে? আমার কাছে এটাই ব্যাপার। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে খুব কম শুনানি হয়েছে। আমি কিছু ভিডিও দেখছিলাম যেখানে যারা এই কেসে যুক্ত ছিলেন তারা বলছিলেন যে এই ম্যাটারে যে টেট ম্যান্ডেটরি হচ্ছে ফর অল, এটা নিয়ে কিন্তু শুনানির কোনো জায়গায় দেওয়া হয়নি, কাউকে পার্টি করা হয়নি, কাউকে বলা হয়নি, নোটিশ করা হয়নি, কি করে এটা হলো? এবং
যদি এরপরেও এই রায়টা চেঞ্জ না হয়, যদি রায়টাকে অন্যভাবে রাখা হয়, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর একটা প্রভাব আসবে এই আইনটাকে পরিবর্তন করতে, সংশোধন করতে, যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট এটাই থাকবে না। আর যদি টেট দেওয়ার কথাই বলা হয়, সেক্ষেত্রে যেন এই এই যে খাড়াটা যেন ঝোলানো না হয়, যে আমি ফেল করলে আমি আউট, আমার সমস্ত কিছু আউট, এবং এভরিথিং সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে আমাকে তখন। কারণ একটা 40 বছরের মানুষ, একটা 50 বছরের মানুষ, একটা 54 বছরের শিক্ষক শিক্ষিকা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, তারা কোথায় কাজ খুঁজবেন? আর কি বার্তা যাবে? দেশের 1 লক্ষের বেশি স্কুলে যখন টিচার একটারও কম, সেখানে বেশিরভাগ সরকারের নিয়োগের সদিচ্ছা নেই, সেটা সমস্ত ভারতবর্ষব্যাপী আমরা দেখছি। তাহলে কি চাইছেন? গরিব মানুষের বাচ্চারা আর পড়াশুনো করবে না? ট্যালেন্ট তাহলে সেই তথাকথিত বেসরকারি স্কুলের মাধ্যমেই বেসরকারিকরণ হবে? এটা কিভাবে সম্ভব? যেখানে ভারতে এত শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন। তাহলে এটাই আমার কথা ছিল। দেখা যাক মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি কথা বলেন, এবং প্রচুর আইনজীবীরা আছেন, তারা নিজেদের মতো ব্যাখ্যা করবেন এটা। আশা করি এখান থেকে আমরা কোনো একটা সুফল পাবো। ধন্যবাদ সবাইকে।